আচ্ছা, একটু ভেবে দেখুন তো, একটা নির্বাচনে ক্ষমতাসীন দল হেরে গেল, কিন্তু তাদের মুখ্যমন্ত্রী কিছুতেই পদত্যাগ করতে রাজি হচ্ছেন না। শুনতে অবাক লাগলেও আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ভারতীয় রাজনীতির ঠিক এই রকমই একটা বিরল অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করব। এমনটা ঘটলে ঠিক কী করণীয়? আমাদের সংবিধানে কিন্তু তার একটা একেবারে পরিষ্কার আর সুনির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। তো চলুন সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক আর দেখে নেওয়া যাক এই সাংবিধানিক নিয়মাবলীর প্রতিটি দিক। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, পরাজিত মুখ্যমন্ত্রী যদি সত্যি পদত্যাগ না করেন তাহলে ঠিক কী হবে? ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থায় এই দৃশ্যটা খুব একটা দেখাই যায় না, কারণ প্রথাগতভাবে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারালে একজন মুখ্যমন্ত্রী নৈতিক কারণেই সরে দাঁড়ান, কিন্তু তিনি যদি জেদ ধরে বসে থাকেন, দেশে কি তখন একটা অরাজকতা তৈরি হবে? একেবারেই না, কারণ আমাদের সংবিধান প্রণেতারা কতটা দূরদর্শী ছিলেন ভাবুন। তারা এই ধরনের পরিস্থিতির কথা আগেই ভেবে রেখেছিলেন এবং এর সমাধানের জন্য একটা নিখুঁত ব্লুপ্রিন্টও তৈরি করে গেছেন। আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 6টি ধাপে পুরো বিষয়টা বুঝব। প্রথমত সাংবিধানিক সংকট, দ্বিতীয়ত সুপ্রিম কোর্টের রায়, 3 নম্বর হলো 3 ধাপের প্রক্রিয়া, এরপর ধারা 356 বা শেষ অবলম্বন, 5 নম্বরে ভারতের ঐতিহাসিক কিছু নজির এবং সব শেষে থাকছে চূড়ান্ত রায়। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক 1 নম্বর পয়েন্ট, সাংবিধানিক সংকট এবং ধারা 164(1) ক্ষমতা। সংবিধানের 164(1) ধারাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী এবং অন্য মন্ত্রীরা রাজ্যপালের খুশি মতো, বা যাকে আমরা বলি প্লেজার অফ দ্য গভর্নর, সেই অনুযায়ী পদে থাকেন। তার মানে কি রাজ্যপালের যখন ইচ্ছে হলো তখনই মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিলেন? ব্যাপারটা কিন্তু মোটেও এতটা সোজা নয়। গণতান্ত্রিক নিয়মটা হলো, যতক্ষণ বিধানসভায় মুখ্যমন্ত্রীর সংখ্যাগরিষ্ঠতা আছে ততক্ষণ তাকে কেউ সরাতে পারবে না। কিন্তু তিনি যদি মেজরিটি হারিয়ে ফেলেন আর তারপরও পদত্যাগ করতে অস্বীকার করেন, ঠিক তখনই এই 164(1) ধারার আসল ক্ষমতাটা রাজ্যপালের হাতে চলে আসে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা আছে কি নেই সেটা কে ঠিক করবে? এখানেই আসে আমাদের দ্বিতীয় পর্যায়ে, সুপ্রিম কোর্টের রায় এবং বিখ্যাত এসআর বোম্বাই নজির। সরকারিয়া কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে 1994 সালের এসআর বোম্বাই বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলাটা এক্ষেত্রে একেবারে গেম চেঞ্জার ছিল। সুপ্রিম কোর্ট সেদিন খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দেয়, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের একমাত্র জায়গা হলো বিধানসভার ফ্লোর। রাজভবনে দাঁড়িয়ে দাবি করা বা বাইরে কোনো বিধায়কের তালিকা দেখিয়ে দিলে কিন্তু চলবে না। সবাইকে বিধানসভায় এসে ভোটাভুটির মাধ্যমে প্রমাণ করতে হবে যে কার দিকে বেশি সমর্থন রয়েছে। অর্থাৎ বন্ধ দরজার পেছনে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, সবটাই হবে সবার চোখের সামনে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর রাজ্যপালের ভূমিকা কি দাঁড়ায় সেটাই আমরা দেখব 3 নম্বর পয়েন্টে, 3 ধাপের প্রক্রিয়া এবং রাজ্যপালের হস্তক্ষেপ। বিষয়টা কিভাবে এগোয় তার একটা নির্দিষ্ট রোডম্যাপ আছে। স্টেপ 1, নির্বাচনের ফলাফলের পর মুখ্যমন্ত্রী যদি নিজে থেকে ইস্তফা না দেন, রাজ্যপাল তাকে ডেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে বলবেন। স্টেপ 2, মুখ্যমন্ত্রী যদি তা না শুনেন এবং দাবি করেন যে তার কাছে সমর্থন আছে, তখন রাজ্যপাল তাকে বিধানসভায় ফ্লোর টেস্ট বা আস্থা ভোটের নির্দেশ দেবেন। সাধারণত এর জন্য 7 থেকে 14 দিন সময় দেওয়া হয়। আর স্টেপ 3, ওই ফ্লোর টেস্টে মুখ্যমন্ত্রীকে প্রমাণ করতে হবে যে তার পক্ষে অন্তত 50% বিধায়ক আছেন। যদি তিনি এই আস্থা ভোটে হেরে যান, তখন রাজ্যপাল সরাসরি তাকে বরখাস্ত করে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করবেন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। একজন মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করার জন্য কিন্তু রাজ্যপালকে দিল্লির মুখাপেক্ষী হতে হয় না বা কেন্দ্রের কোনো অনুমতির প্রয়োজন হয় না। এটা পুরোপুরি রাজ্যপালের নিজস্ব সাংবিধানিক ক্ষমতা। ফ্লোর টেস্টে ফেল করার পরও যদি কেউ চেয়ার আঁকড়ে বসে থাকতে চান, তখন রাজ্যপাল সম্পূর্ণ নিজের ক্ষমতা বলে তাকে সরাসরি বরখাস্ত করতে পারেন। সংবিধানে এই পাওয়ারটা তাকে দেওয়া হয়েছে যাতে দেশের গণতান্ত্রিক কাঠামো কোনোভাবেই ভেঙে না পড়ে। কিন্তু যদি ফ্লোর টেস্টের পরেও কেউ সরকার গড়তে না পারে, তখন আসে আমাদের 4 নম্বর পয়েন্ট, ধারা 356, অর্থাৎ শেষ অবলম্বন হিসেবে রাষ্ট্রপতি শাসন। অনেকেই হয়তো ভাবেন চাইলেই বোধহয় রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া যায়। আসলে কিন্তু তা একেবারেই নয়। এটা আক্ষরিক অর্থে একটা লাস্ট রিসর্ট। এটা তখনই প্রয়োগ করা হয় যখন পরাজিত মুখ্যমন্ত্রী বরখাস্ত হয়েছেন, অথচ বিধানসভায় অন্য কোনো দল বা জোটের কাছেও সরকার গড়ার মতো পর্যাপ্ত নম্বর নেই।
রাজ্যে একটা চরম সাংবিধানিক অচলাবস্থা বা ডেডলক তৈরি হয়েছে। ঠিক তখন রাজ্যপাল পুরো পরিস্থিতি জানিয়ে রাষ্ট্রপতির কাছে একটা রিপোর্ট পাঠান। এরপর কেন্দ্রীয় মন্ত্রিসভা সেটা খতিয়ে দেখে সবুজ সংকেত দিলে তবেই রাজ্যে ৩৫৬ ধারা বা রাষ্ট্রপতি শাসন জারি হয়। এটা কখনোই শুরুতেই করার মতো কোনো পদক্ষেপ নয়। তত্ত্বের কথা তো অনেক হলো, চলুন ৫ নম্বর পয়েন্টে দেখি ভারতের ঐতিহাসিক নজির, মানে বাস্তবে সংবিধানে এর প্রয়োগ কিভাবে হয়েছে। ইতিহাস ঘাটলে কিন্তু এমন উদাহরণ ভুরি ভুরি মেলে। এই যেমন ধরুন ১৯৯৮ সালের উত্তরপ্রদেশের কথা। কল্যাণ সিংয়ের সরকারকে বরখাস্ত করে জগদম্বিকা পালকে শপথ পড়ানো হয়েছিল, পরে আদালত সেখানে হস্তক্ষেপ করে। এরপর ২০১৬ সালে উত্তরাখণ্ডে হরিশ রাওয়াতের সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন জারি হয়। কিন্তু মজার ব্যাপার হলো, পরে আদালতের নির্দেশে ফ্লোর টেস্ট করানো হয় এবং রাওয়াত জিতেও যান। আবার ২০১৮ সালে কর্ণাটকের ব্যাপারটা ভাবুন। বিএস ইয়েদিউরাপ্পার শপথ নেওয়ার মাত্র ২ দিনের মাথায় বুঝতে পারেন তার কাছে মেজরিটি নেই, আর বাধ্য হয়ে ভোটাভুটির আগেই তিনি পদত্যাগ করেন। এই প্রতিটা ঘটনাই প্রমাণ করে যে সংকট যত গভীরই হোক না কেন, শেষ পর্যন্ত কিন্তু এই সাংবিধানিক প্রক্রিয়াই পথ দেখায়। ইতিহাসের পাতা থেকে এবার আমরা পৌঁছে গেছি আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে। ৬ নম্বর পয়েন্ট, চূড়ান্ত রায় এবং জনমতের শক্তি। আমরা যদি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতির দিকে নিরপেক্ষভাবে তাকাই, একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট। বাংলার রাজনৈতিক ক্ষমতার পালাবদল কিন্তু চিরকাল ওই ব্যালেটের মাধ্যমে নির্ধারিত হয়ে এসেছে। ধারা ৩৫৬ বা ইমার্জেন্সি কোনো আইনের মাধ্যমে নয়। সাধারণ মানুষের ভোটের জোরের কাছে বাকি সব কিছুই ফিকে হয়ে যায়। গণতন্ত্রে জনগণের রায়ই যে শেষ কথা, সেটা বারবার প্রমাণিত হয়েছে। আর আমাদের এই বিরাট সংবিধান কিন্তু ঠিক এই গণতান্ত্রিক রায়কে সুরক্ষিত রাখে। তার মানেটা কি দাঁড়ালো? কেউ যদি ক্ষমতা ছাড়তে নাও চান, সংবিধান কিন্তু তাকে সেই সুযোগ দেবে না। ফ্লোর টেস্টই হলো সেই আল্টিমেট মেকানিজম, যার কাছে মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সমর্থন থাকবে, ক্ষমতার চাবিকাঠি একমাত্র তারই হাতে থাকবে। এটা সত্যি আমাদের গণতান্ত্রিক কাঠামোর এক অসাধারণ রক্ষা কবচ। এই সাংবিধানিক নিয়মগুলো তো শুধু একটা কাঠামো তৈরি করে দেয়, কিন্তু আসল কাজটা তো পড়ে থাকে এর পরে। একটা রাজ্যে যখন রাজনৈতিক পালাবদল ঘটে, নতুন সরকার আসে, তখন সবচেয়ে জরুরি হয়ে ওঠে সাধারণ মানুষের উন্নয়ন। তাই সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, দিল্লি যখন রাজ্যের নতুন নেতৃত্বের নাম ঘোষণার অপেক্ষায়, তখন আগামী দিনে এই নতুন সরকার পশ্চিমবঙ্গের মানুষের আশা, আকাঙ্ক্ষা আর স্বপ্নগুলো ঠিক কিভাবে পূরণ করবে। আর এই চিন্তার জায়গাটাতেই শেষ হচ্ছে আমাদের আজকের বিশ্লেষণ।